এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। প্রথমে পুঁজিবাজার প্রসঙ্গ। ধস নেমেছে দেশের পুঁজিবাজারে, ক্রেতা নেই অনেক কোম্পানির শেয়ারের। টানা পতনে একেবারে নিঃস্ব বেশিরভাগ বিনিয়োগকারী, শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছে অনেকেই। ঘন ঘন নীতির পরিবর্তন, লেনদেনে হস্তক্ষেপ আর গেইন ট্যাক্স আরোপের খবর পতনের জন্য দায়ী বলছেন সংশ্লিষ্টরা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু, সেই থেকেই দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। দিন গড়ানোর সাথে বাড়ছে পতনের তীব্রতা, সেই সাথে বাড়ছে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণও। সপ্তাহের প্রথম দিনেও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। সূচক কমেছে ৮৬ পয়েন্টের বেশি। ২৫০-র বেশি কোম্পানির কোনো ক্রেতাই ছিল না দিনভর। টানা পতনে বিনিয়োগকারীদের মূলধন কমেছে ৬০ থেকে ৭০%। আর যারা মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেছে তাদের অবস্থা আরও নাজুক। আমি যেমন আগে লোনে ছিলাম, আমার ওই ইকুইটি নেগেটিভ হয়ে গিয়েছিল, আমি কোম্পানিকে আমার কোটটা সারেন্ডার করে দিয়েছি। তারপরে আমার যেটা পুঁজি ছিল ক্যাশ করে আমি ব্যবসা করছি এখন, সেখানে আমার 70% লস। এই যে ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা দিন দিন নিঃস্ব হচ্ছে এবং অনেকে পুঁজি সমন্বয় করার জন্য নতুনভাবেও বিনিয়োগ করেছিল, তারাও এখন আবার নতুনভাবে আরেকবার নিঃস্ব হচ্ছে। গভর্নমেন্টের বিভিন্ন পলিসিতে আজকে এইভাবে প্যানিক সৃষ্টি হইতেছে। মানুষ চিন্তা করতেছে যাই বিক্রি করে যাই থাকে এটাই আমার মূলধন, সবই নিঃস্ব হয়ে যেতেছে মানুষগুলি। সংশ্লিষ্টরা বলছেন, ঘন ঘন নীতির পরিবর্তনে পুঁজিবাজারের প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীদের। গুজবার ফোর্সেল চরমভাবে ক্ষতি করছে পুঁজিবাজারকে। সকল পলিসির এত বেশি সুইচিং হচ্ছে এবং ব্যাংক ব্যবস্থা নিয়েও যে ধরনের আতঙ্ক, নেতিবাচক প্রচারণা, অর্থনীতি নিয়ে এই নেতিবাচক প্রচারণায় বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলছে বা নেতিবাচক মনোভাব তৈরি করে ফেলছে, যার কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণ সেভাবে হচ্ছে না। এখন ইতিবাচক পলিসি দিয়ে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা ছাড়া পুঁজিবাজারকে ঘুরে দাঁড় করানোটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার। 15 দিন ধরে বাজারে একটা খবর চলছে পেপার পত্রিকায়ও যে গেইন ট্যাক্স আসতেছে এই বাজেটে। পলিসি শিফট, ইন্টারভেনশন, এই যে মার্জিন রুল, এইগুলা নিয়ে কিন্তু যতক্ষণ এই জিনিসগুলা বাজারে থাকবে, বাজার তার গতি ফিরে পেতে মানে একেবারে একটা বিশাল একটা সমস্যার মুখে পড়ে যাচ্ছে। এমনিতেই চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পুঁজিবাজার। এমন অবস্থায় মূলধনী মুনাফার উপর কর আরোপ করা হলে বাজারে বিনিয়োগকারীর সংখ্যা আরও কমবে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার আমরা একটু আজকের পুঁজিবাজারে কি অবস্থা দেখে নিতে চাই। আজকেও কিন্তু পতনের ধারাবাহিকতা বজায় রয়েছে। গতকালকেও আমরা দেখেছিলাম প্রায় প্রধান সূচক ডিএসএ ৮৬ পয়েন্টের মতো কমেছিল এবং আজকেও সেই অবস্থান থেকে সরতে পারেনি পুঁজিবাজার এবং প্রধান সূচক ঢাকা শেয়ার বাজারে কিন্তু ইতিমধ্যে ৪৫ পয়েন্টেরও বেশি কমে অবস্থান করছে এখন পর্যন্ত ৫,৩৮৬ পয়েন্টে। অন্য দুটি সূচকও কমেছে। ডিএসসি এর সূচক সেটি ১০ পয়েন্টের মতো কমে ১,১৮১ পয়েন্টে আছে এবং থার্টি সূচক যেটি সেটি ১০ পয়েন্টের কিছু বেশি কমে ১,৯৩৮ পয়েন্টে অবস্থান করছে। এবং আজকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেনদেন হয়েছে মাত্র ২৩৮,৭৭,০০,০০০ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দাম পড়ে গেছে। ২৮৯টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, মাত্র ৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম। টপ 20-তে আজকে এখন পর্যন্ত লাভেল এই কোম্পানিটি প্রথম অবস্থানটি ধরে রেখেছে এবং ইতিমধ্যে ট্রেড করে ফেলেছে এই কোম্পানিটি ১৫,৮০,০০,০০০ টাকার মতো শেয়ার এবং এই কোম্পানিটি আজকে সকাল থেকে ট্রেড হচ্ছে ৮৩ থেকে ৮৭ টাকার মধ্যে। লাস্ট প্রাইস এখন পর্যন্ত ৮৬ টাকা ৯০ পয়সা। এরপরে আমরা দেখতে পাচ্ছি ১৩,৫০,০০,০০০ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে অরিয়ন ফার্মা আছে দ্বিতীয় অবস্থানে টপ 20 এবং এটি লেনদেন হচ্ছে ৬৮ থেকে ৭৪ টাকার মধ্যে। লাস্ট প্রাইস এখন পর্যন্ত ৭৪ টাকা রয়েছে এই কোম্পানিটি। এরপরে ই জেনারেশন এটি টপ 20 তৃতীয় অবস্থানে নেমে এসেছে ১১,১৫,০০,০০০ টাকার মতো শেয়ার ট্রেড করে। এশিয়াটিক ল্যাব আছে চতুর্থ অবস্থানে এবং এটি ৯,৬৮,০০,০০০ টাকার মতো শেয়ার ট্রেড করে ফেলেছে ইতিমধ্যে এবং এসিআই এটিও ৮,২২,০০,০০০ টাকার মতো শেয়ার ট্রেড করে পঞ্চম অবস্থানে আছে। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানেও কিন্তু নিম্নমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এবং সার্বিক সূচক যেটি সিএসপিআই সেটি ইতিমধ্যে ৭১ পয়েন্টের মতো কমে এখন পর্যন্ত অবস্থান করছে ১৫,৬৬২ পয়েন্ট এবং ইতিমধ্যে সিএসসি টোটাল ট্রেড করে ফেলেছে ১,৭৭,০০,০০০ টাকার মতো শেয়ার এবং ইতিমধ্যে ট্রেড হয়েছে ১২৬টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও
103টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু কমে গেছে, মাত্র 14টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি রয়েছে 9টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, এই ছিল আমাদের পুঁজিবাজারের এখনকার খবরাখবর। আমরা একটু বিনিয়োগকারীদের ভাবনা জানতে চাই। বিনিয়োগকারীদের ভাবনা জানতে আমরা এখন সিলেটে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, পুঁজিবাজারে তো দীর্ঘমেয়াদী এক ধরনের অস্থিরতা চলছে, সেই ক্ষেত্রে এখানকার বিনিয়োগকারী যারা আছেন তারা কি বলছেন? স্মৃতি, বিনিয়োগকারীদের যে ভাষা সেটি আসলে শুধুই হতাশার। কারণ এই বছরের শুরু থেকে পুঁজিবাজারের যে অস্থিরতা, সেই অস্থিরতা আসলে ক্রমেই বাড়ছে। বিশেষ করে গত 6টি কর্মদিবসে পুঁজিবাজারের যে পতন, সেই পতন কিন্তু গতকালও যেভাবে অব্যাহত ছিল, আজকে দিনের শুরুতেও আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থাও আসলে ঠিক একইভাবে। এবং এতে করে আসলে যা হচ্ছে সেটি দেখা যাচ্ছে যে পুঁজিবাজারের যারা বিনিয়োগকারীরা ছিলেন তারা আসলে আগ্রহ হারিয়ে ফেলছেন। কারণ তারা তাদের নানা হয়তো অনেকে শেয়ার সম্বল দিয়ে, অনেকে হয়তো নানাভাবে আসলে তারা চেষ্টা করেছেন যে পুঁজিবাজার যদি ফিরে আসে, তারা তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা অন্তত যাতে ফিরে পান, সেই আশায় তারা আসলে বুক বেঁধেছিলেন। কিন্তু প্রতিদিনই আমরা দেখছি যে সেই আশা আসলে ভঙ্গ হচ্ছে এবং প্রত্যেকেই আসলে হতাশার মধ্যে আছেন। তারা বলছেন যে এর কারণে তারা যে আস্থা, সেই আস্থা হারিয়ে ফেলছেন। আমরা একজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কেমন দেখছেন আসলে পুঁজিবাজারের অবস্থাটা আসলে এখন কেমন? খুবই হতাশাজনক। এর থেকে উত্তরণের কি কোনো রাস্তা নেই? অনেক বিনিয়োগকারী পথে বসে আছে, কোনো ধরনের ইনভেস্ট করে যে টাকা তুলতেছে সেই ধরনের কোনো অপশন নাই। তো গভর্নমেন্ট কি একটু সহযোগিতা করলে তো এদিক থেকে উঠা যায়। তো ধন্যবাদ। আসলে যারা বিনিয়োগকারীরা আছেন, সংশ্লিষ্টরা আছেন, তারা যেটি বলছেন যে এই যে আসলে অর্থনৈতিক খাতে যে সংকট, সেই সংকট এবং পাশাপাশি আসলে যেভাবে আসলে ডলারের বিপরীতে টাকার মান কমছে, সেটি একটি বড় কারণ। এসব কারণে মূলত এই যে তাদের যে শেয়ারের পতনের যে অবস্থা, সেই অবস্থান অব্যাহত হচ্ছে। আরো একজন বিনিয়োগকারীর সাথে একটু কথা বলি, চেষ্টা করবি। কি দেখছেন আসলে অবস্থাটা, কি দেখছেন, মানে এই অবস্থাটা কিভাবে? বলার কিছু নাই, মনে হয় মার্কেট তদারকের কেউ নাই, মার্কেটে কোনো তদারকই নাই যে কি জন্য ডাউন হয়, কি জন্য এটা যে হয়, এটা কোনো দিয়ে নেই, বুঝছেন? মার্কেটে তদারকি করার কোনো লোক নাই। আগে তো সব সময় তদারকি হইতো, কিন্তু এখন তো এইসবই নাই দেখতেছি। ডেইলি কমতেছে, কমার কোনো দিয়ে নেই। কি জন্য কমে, কি জন্য বাড়ে, আল্লাহ জানে। আসলে বিনিয়োগকারীরা যেটি বলছেন যে পতনের যে ধারাবাহিকতা, সেটি আসলে কবে গিয়ে থামবে, কোথায় গিয়ে থামবে, সেটি তারা জানেন। এবং তারা বাজার তদারকির যে সমন্বয়হীনতার কথা বলছেন, অর্থাৎ যারা বাজার তদারকি করবেন তাদের আসলে সমন্বয়ের, এবং এই সমন্বয়হীনতার কারণে পথে বসছেন বিনিয়োগকারীরা, এবং তাদের মধ্যে এখন শুধুই হাহাকার, শুধুই অস্বস্তি। স্মৃতি। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। সিলেটের চা বাগানগুলোতে নানা আয়োজনে পালিত হচ্ছে চা শ্রমিক বা মূল্যকে চলো দিবস। সকালে মালনীছড়া বাগানে চা শ্রমিক আন্দোলনের উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। 1921 সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় 30,000 শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালান। এই সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় চা শ্রমিকদের। এই দিনকে স্মরণ করতে সকাল থেকেই বাগানে চা শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, মিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ সময় শ্রমিকরা 20 মে মজুরি সহ ছুটি, দৈনিক 500 টাকা মজুরি, ভূমির অধিকার সহ নানা ধরনের দাবি তুলে ধরেন। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ব্রিটিশ থেকে পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের প্রায় 53 বছর হতে চলেছে, কিন্তু এখনো আমরা সেই ভূমি অধিকার পাই নাই। আমাদের 500 টাকা মজুরি চাই, এরপরে 20 মের দিন আমাদের ছুটি চাই, ভূমির অধিকার চাই, স্কুল আমাদের চাই। প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। পাশাপাশি পুরুষ এবং স্ত্রী মাছ নির্ধারণকারী সম্ভাব্য জিন শনাক্ত করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছে ফিশারিজ বায়োলজি এবং জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর তাসলিমা খানম। দাবি করা হয়েছে এই গবেষণার ফলে প্রাকৃতিক জলাশয় ছাড়াও কৃত্রিম পদ্ধতিতে অধিক ফলনশীল স্ত্রী শিং মাছ চাষ করা সম্ভব হবে।
জলবায়ু পরিবর্তন, বন্যা, অতিরিক্ত আহরণ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে দেশীয় শিং হুমকির মুখে। এ নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাসলিমা খানম। প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স করেছেন তিনি। জিনটা আইডেন্টিফাই করেছি, সেটা হলো মেল ফিমেলকে আলাদা করতে পারবে, এবং এটা থেকে যেটা হবে যে মনোসেক্স শিং উৎপাদনের জন্য আমাদের যে লম্বা প্রসেস লাগে আপনার হরমোন খাওয়ানোর মাধ্যমে, সেইটাকে অনেকাংশে কমিয়ে আনবে। 2020 সালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শুরু হয় গবেষণা। ব্রহ্মপুত্র নদ থেকে সংগ্রহ করা হয় দেশীয় শিং মাছের নমুনা। অধ্যাপক তাসলিমার নেতৃত্বে গবেষণা শুরু করেন বাংলাদেশ, জাপান ও সুইডেনের একদল গবেষক। জিন আইডেন্টিফাই করার জন্য আমাদের কয়েকটি ফ্যামিলি তৈরি করতে হয়েছিল, ব্রিডিং ট্রায়াল দিতে হয়েছিল। তো এই স্যাম্পলগুলো তৈরি করা আমরা শুরু করেছি 2020 সালে, এবং 2022 সালে আমি এই স্যাম্পলগুলো নিয়ে জাপানে চলে যাই। ওখানে আমি জিনোম সিকোয়েন্সিংয়ের কাজটা করি। পরবর্তীতে 2022 থেকে 2024 সাল পর্যন্ত সময়ে 8টি ফ্যামিলির প্রায় 800টি পোনার নমুনা নিয়ে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে সিকোয়েন্সিং ও জিন শনাক্তকরণের কাজ করা হয়। ব্যবহার করা হয় সর্বাধুনিক সিকোয়েন্সিং প্রযুক্তি ও সুপার কম্পিউটার। ফিমেল শিংয়ের গ্রোথ হলো 40 থেকে 60% বেশি হয়। সেই ক্ষেত্রে আমরা যদি অল ফিমেল তৈরি করি মাছের প্রোডাকশন তাহলে অলমোস্ট 50%-এর মতো বেড়ে যাবে। সো হিউজ প্রোডাকশন হবে। তেলাপিয়ার ক্ষেত্রে যেটা সাধারণত হয় 15 থেকে 20 এরকম % বেড়ে যায়। সম্প্রতি সংবাদ সম্মেলনে ডক্টর তাসলিমা জানান, এই গবেষণার ফলে পুরুষ ও স্ত্রী শিং মাছ শনাক্ত করা সম্ভব। এতে প্রাকৃতিক জলাশয় ছাড়াও কৃত্রিম পদ্ধতিতে অধিক ফলনশীল স্ত্রী শিং চাষ করা সম্ভব হবে। গবেষণার ফলাফল চলতি বছরের মার্চে জাপানিজ সোসাইটি অব ফিশারিজ সায়েন্স আয়োজিত একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে বিধি নিষেধ আরোপ করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এর আগে জানতে হবে অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংক সাংবাদিক প্রবেশের প্রয়োজনীয়তা রয়েছে কিনা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ইংল্যান্ড, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট অনেক সমৃদ্ধ। সেখানে অর্থনীতির সব সূচকের নিয়মিত আপডেট ছাড়াও বোর্ড মিটিং এর কার্যবিবরণী, বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সহ সব ধরনের তথ্য প্রকাশ করা হয়। যে কোনো সাংবাদিক প্রশ্ন করলে দ্রুত রেসপন্স করা হয়। আবার এসব দেশের আর্থিক খাতে সুশাসনের মাত্রা অনেক উঁচুতে। পদ্ধতিগত কারণে সেখানে কোনো অনিয়ম দুর্নীতির তথ্য আড়াল করা কঠিন। এছাড়া বেনামি ঋণ খেলাপি, অর্থ পাচারকারী বা অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কোনো কেন্দ্রীয় ব্যাংকের দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশ করতে পারে বলে আমাদের জানা নেই। এখন বাংলাদেশে সবার জন্য উন্মুক্ত রেখে কেবল সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার মাধ্যমে আসলে কি তথ্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে, আমরা সেই বিষয়ে প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন হারানোর কারণে আর্থিক খাতের দুরবস্থার কথা বিভিন্ন অর্থনীতিবিদ, আপনারা এখানেই বিভিন্ন অর্থনীতিবিদের মুখ থেকে শুনেছেন যে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা এবং কেন্দ্রীয় ব্যাংকে সেখানে কি ধরনের ভুল সিদ্ধান্ত ছিল, এগুলো অনেক আলোচনা হয়েছে। গবেষকদের বক্তব্যে উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যবস্থাপনার দুর্বলতা, তদারকি ব্যবস্থার ভঙ্গুরতা, বিভিন্ন গোষ্ঠীর চাপে নীতির ধারাবাহিকতা রাখতে না পারার বিষয়টি সবার এখন জানা। দর্শক, আমরা এতক্ষণ ইআরএফ এর আয়োজনটিতে ছিলাম। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। সুস্বাদু কালো আঙ্গুর চাষে সফলতা এসেছে ঝিনাইদহের মহেশপুরে। 1 বিঘা জমিতে 300টি আঙ্গুর চাষ লাগিয়ে ফলনও ভালো পেয়েছেন বাগানী আব্দুর রশিদ। ফলন ভালো হয় আবাদে আগ্রহ দেখাচ্ছেন অনেকে। কৃষি বিভাগ বলে 1 বিঘা জমিতে 300টি আঙ্গুর চাষ লাগিয়ে ফলনও ভালো পেয়েছেন বাগানী আব্দুর রশিদ। ফলন ভালো হয় আবাদে আগ্রহ দেখাচ্ছেন অনেকে। কৃষি বিভাগ বলছে ফলনের আওতা বাড়লে আগের চেয়ে কমে আসবে আমদানি নির্ভরতা।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রাম, যেখানে সবুজ পাতার ফাঁকে বাঁশের মাচায় ঝুলছে সুস্বাদু কালো আঙ্গুর। স্থানীয় কৃষক আব্দুর রশিদ শখের বশেই সংগ্রহ করেন ছমছম সুপারসোনিকা কালো জাতের ৩০০টি চারা। ১ বিঘা জমিতে শুরু করেন আঙ্গুর চাষ, খরচ হয় ২.৫ লাখ টাকা। গাছের চারাগুলো বেশিরভাগ দেশের বাইরে এবং দেশের ভিতরে, কিন্তু আসলে দেশের বাইরে যেগুলো সেগুলো কিন্তু আমি নিজে বাইরে যাইনি। আমাদের বাংলাদেশের যে সমস্ত ভাই প্রবাসী ইম্পোর্টার আছে তাদের মাধ্যম দিয়ে রুটগুলো আমাদের সংগ্রহ করা, আর কিছু জাত আছে আমাদের দেশের ভিতর থেকেই কিছু জাত সংগ্রহ করা। দৃষ্টিনন্দন হওয়ায় প্রতিদিনই আঙ্গুর বাগান দেখতে আসছে শত শত মানুষ। বিক্রিও হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। তার এই সফলতায় উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। আমাদেরও বিশ্বাস ছিল না যে আঙ্গুর এত মিষ্টি হবে বা এত সুন্দর আঙ্গুর বাংলাদেশের মাটিতে হবে, কিন্তু ইনশাল্লাহ আব্দুর রশিদ ভাই আঙ্গুর চাষ করে এটা আমাদের ভুলটা ভেঙে দিয়েছে। না দেখলে আসলে বিশ্বাসই করা যাবে না যে আসলে আঙুরের কালার, বিদেশি একটা ফল, এত সুন্দর একটা কালার আমাদের দেশে হচ্ছে। গাছে কত সুন্দর সুন্দর আঙুর হয়ে আছে, আর উপরে তো আছেই। আসলে দেখার মতো জিনিস এবং খাওয়ার মতো জিনিস। আমরাও চাই আমরা একটা প্রজেক্ট করি। কৃষি বিভাগ বলছে আঙ্গুর উৎপাদনে জৈব সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে অন্যদেরও। এবছর এই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় প্রায় 1 হেক্টর জমিতে আঙ্গুর চাষ করা হয়েছে। বর্তমানে আঙ্গুর ফল ঝুলন্ত অবস্থা আছে এবং ফসলের অবস্থা ভালো। আর এটি সম্প্রসারণের জন্য আমরা কারিগরি যে পরামর্শ সেটি দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগ বলছে স্থানীয় পর্যায়ে আঙ্গুরের চাষ বাড়লে আমদানির নির্ভরতা অনেকটাই কমে আসবে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।